Assalamu alaikum warahmatullahi wabarakatuh. In the previous class, I already discussed the most important topics which are needed for communication and writing skill. Today, I will show you another important chapter, joining. We know that to make a weak sentence, prepositions are needed. A single sentence. I am talking about you. I am talking about India. You should not depend on it. Look at the board. It is important to me. এই সমস্ত বাক্যগুলি প্রিপজিশনের সঙ্গে সম্পৃক্ত। আর আজকে আপনাদের সামনে যে টপিকটা আমি বলতে যাচ্ছি, জয়নিং, ডিভিশন অফ সেন্টেন্সেস। আমরা অবগত আছি গঠনগতভাবে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। আপনাদেরকে আমি দ্য ইংলিশ ওয়ার্ল্ড বুক থেকে জয়নিং সংক্রান্ত সমস্ত বিষয়টা তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। তো আপনারা সকলে অবগত আছেন দ্য ইংলিশ ওয়ার্ল্ড এই বুকটি প্রত্যেক লার্নার্সদের জন্য উপযুক্ত। ইটস ফর অল টাইপস অফ লার্নার্স অ্যান্ড ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত গ্রামাটিক্যাল টপিকগুলো এখানে আলোচিত হয়েছে। তো এটা হলো ব্যাক, এর আমি ফ্রন্টটা দেখাবো। এখানে এটা হলো ফ্রন্ট, ফর অল টাইপস অফ লার্নার্স ফর অল কম্পিটিটিভ এক্সামস। তো এটা বুকের একটা ফিচার্স। আর এই বুক থেকে আপনাদের সামনে যেটা আমি আলোচনা করতে যাচ্ছি আজকে, জয়নিং চ্যাপ্টার, চ্যাপ্টার 6, পেজ নাম্বার 57, সেন্টেন্স চেঞ্জ, যেটা আমরা অনেক শিক্ষক, স্কলার বা শিক্ষামহল এটাকে জয়নিং হিসাবেই জানে বা বুঝে। তো সেন্টেন্সকে স্ট্রাকচারালি তিন ভাগে ভাগ করা হয়, আপনাদেরকে অলরেডি বলেছি। আর এদিকে আছে ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ। এখানে বাংলার একটা অংশ রয়েছে, এটা আপনারা দেখতে থাকুন যে এখানে কি বলা হয়েছে। ইংলিশ গ্রামারে সেন্টেন্স চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেন্টেন্স চেঞ্জে পারদর্শী হওয়ার জন্য আমাদের পূর্বে আলোচিত বিষয়ের উপর অবশ্যই ধারণা থাকতে হবে। পয়েন্ট শুড বি নোটেড। পূর্বের আলোচিত বিষয় বলতে কি বোঝায়? টেন্স, মোডাল, ইম্পারেটিভ আর প্রিপজিশনাল সেন্টেন্সেস। আপনি সেন্টেন্স সম্পর্কে কোনো ধারণাই নেই, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এই সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই, তাহলে আপনি জয়নিং করতে পারবেন না। অর্থাৎ টেন্স, মোডাল, ইম্পারেটিভ থেকে সমস্ত বাক্য তৈরি হয়। যখন আপনি এই সম্পর্কে পূর্ণ অবগতিতে আসবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো জয়নিং করার সময় আমরা জানি যে দুটো বাক্যকে যুক্ত করতে হয়, প্রিন্সিপাল ক্লজ, করেক্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। দুটো ক্লজের এই যে এখানে একটা যুক্তকরণ একটা বিষয় বলা হয়েছে যে আই শ্যাল গো টু স্কুল অ্যান্ড আই শ্যাল মিট মাই ফ্রেন্ড। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে অ্যান্ড বাইন্ডার দ্বারা। তো এই যুক্ত করার জন্য আপনাকে যেমন বাইন্ডার লিঙ্কার জানতে হবে, সেমলি টেন্স, মোডাল, ইম্পারেটিভ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। সেই কথাটা এখানে বলা হয়েছে যে পূর্বে আলোচিত বিষয়ের ওপর অবশ্যই ধারণা রাখতে হবে। বাক্য পরিবর্তনের সময় পড়ুয়াদের অবশ্যই বাক্যের মিনিং জানতে হবে, যেটা আপনাকে বললাম অলরেডি। সত্যি কথা বলতে সেন্টেন্স চেঞ্জ বিষয়টি কোনো শিক্ষা অনুরাগীর
স্পিকিং পাওয়ার এবং রাইটিং স্কিল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রাকচারালি সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। অলরেডি নিউ। এবার আপনাদেরকে এই ক্লজ আর সেন্টেন্সের বিষয়ে আপনাদেরকে বোঝাবো যে সেন্টেন্স আর ক্লজ কি, এটা আপনাদেরকে বুঝাবো। যে সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। আর এদিকে রয়েছে ক্লজ, যার বাংলা অর্থ বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। বাক্যাংশ নিয়ে বাক্য তৈরি হয়। এদেরকে যখন আপনি বাইন্ডার অ্যাপ্লাই করবেন তখন সেই বাক্যটা কম্পাউন্ড হয়ে যাবে, যখন আপনি লিঙ্কার অ্যাপ্লাই করবেন তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমরা একটু ধারাবাহিকভাবে জানবো, সমস্ত পেজগুলো এখানে আছে, আপনাদের জানাবো। এখন আপনাদের সামনে যেটা উপস্থাপন করতে যাচ্ছে যে বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজ, যার বাংলা অর্থ স্বাধীন বাক্যাংশ। কোঅর্ডিনেট ক্লজ, যার অর্থ হলো সাহায্যকারী বাক্যাংশ। সাবঅর্ডিনেট ক্লজ মানে যার কি পরাধীন, অর্থাৎ প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হয়ে একটা পূর্ণ বাক্য তৈরি করে। আবার সাবঅর্ডিনেট ক্লজের কয়েকটি সাব ডিভিশন আছে: অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড নাউন ক্লজ। এই গভীর জায়গা থেকে এটা জবের ক্ষেত্রে, চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। বিশেষ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক সময় ইউজ করতে যে ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, ইউজ অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউজ নাউন ক্লজ, তখন কিন্তু এটাকে ইন ডিটেলস জানতে হবে। তো এই হলো বাক্য এবং বাক্যাংশের বোঝার উপায়। এখন আপনাদের সামনে উপস্থাপন করব যে প্রথম যেটা আমি আলোচনা করতে যাচ্ছি, যে এই জায়গাটা দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন যে এদের গঠন প্রণালী বা গঠন পদ্ধতি, কিভাবে বাক্যটা বানাবো। ভেরি সিরিয়াস। এখানে সিম্পল সেন্টেন্স, এখানে এটা কথা বলা হয়েছে যে একটি কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বোঝায়? সাবজেক্ট প্লাস অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে এটার অর্থ বহন করে, মানে একটি, যেটি ফাইনাইট ভার্ব বলতে বোঝানো হয় যেটি বাক্যের অর্থ পূর্ণ করে। আই গো, আই প্লে, আই কাম। এখানে স্বাধীন একটা ভার্ব রয়েছে, মানে ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য গঠন হতে পারে না। অন্যদিকে নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, যেটি বাক্যর অর্থ পূর্ণ করতে পারে না। তাহলে একটা অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে, তার সঙ্গে আদার্স। আপনাকে এর আগে বলেছি যে ইংরেজি বাক্য তৈরির শর্তই হলো সাবজেক্ট প্লাস ভার্ব বাদবাকি আদার্স। তাহলে এই গঠনটা কিন্তু অবশ্যই থাকবে। তার সঙ্গে সঙ্গে এইগুলো প্রয়োগ হয়, খুবই গুরুত্বপূর্ণ। কি? নন ফাইনাইট, এটা রুলস আছে। যেমন টু গো মানে যাওয়ার জন্য, মানে এই রুলসটা হলো যে ডু টু ডু, ডুইং হ্যাভিং ডান, ডুইং ডান টু ডু, ডুইং টু ডু ডুয়ার। এটা একটা রুলস আছে। এই রুলসে ফেলে সিম্পল সেন্টেন্সে এই নন ফাইনাইট ভার্বটা চলে আসে। প্রিপোজিশন অলরেডি আমরা অবগত আছি। তারপর অ্যাডভার্বিয়াল এলওয়াই যুক্ত, যেমন আনফরচুনেটলি হি ফেল দ্য এক্সাম। তাহলে এখানে অ্যাডভার্বের প্রয়োগ হলে, তাহলে এদের উপস্থিতিতে আপনি অনায়াসে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবেন। এরপর আমরা জানবো কম্পাউন্ড সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ। এই দুটো ক্লজ, মানে এই যে মিডিলটা দেখতে পাচ্ছেন, এই মিডিলে আপনি বাইন্ডার বসিয়ে দেবেন। বাইন্ডার বসে দিলেই আপনার নিশ্চিতভাবে কম্পাউন্ড হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার বাইন্ডারগুলো আমরা এরপরে জানবো। আমরা এই যে বাইন্ডার এখানে আছে, এরপর আমরা জানবো যে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা বলতে যাচ্ছি এখানে আছে কি, যে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের উপস্থিতিতে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি। এই যে মিডিলটা আমি একটু আগে বললাম, এখানে বাইন্ডার যুক্ত করতে হবে আর এইখানে যুক্ত করতে হবে লিঙ্কার, তাহলে আপনি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবেন।
চলুন আমরা এবার শিখব সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স প্রত্যেকটা বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শিখব। এজন্য আমি আবার মনে করে দিচ্ছি, পরিপূর্ণ অ্যাটেনশন রাখুন। জয়নিং এত গুরুত্বপূর্ণ বিষয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জয়নিং সংক্রান্ত আলোচনা হয় না, আমরা জানি বিষয়টা। জয়নিং চ্যাপ্টারটাকে অনেকেই কঠিন ভাবে, কিন্তু আদতে কঠিন নয়। আপনার ভিডিওটা দেখুন, দেখবেন এত সহজ, আপনার জয়নিং সম্পর্কে আর কোনো কষ্ট বা বোঝার কোনো অসুবিধা থাকবে না। এবার আমি জানবো যে আপনারা এবার অবগত হবেন কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে এখানে। আর এখানে বলা আছে কি যে 2 বা ততোধিক কোঅর্ডিনেট ক্লজ নিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। এই কোঅর্ডিনেট ক্লজ বাইন্ডার্স নিয়ে যুক্ত হয়। তাহলে আপনার এখানে দুটো কোঅর্ডিনেট থাকবে বা তার বেশিও থাকতে পারে। এবার আপনাকে এটা কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে স্যার, প্রশ্ন হতে পারে, স্যার আপনি প্রথমে কেন কম্পাউন্ড শুরু করলেন, প্রথমে সিম্পল শুরু করতে পারতেন না? প্রথমে বোঝার সুবিধার্থে তোমাকে প্রথমে কম্পাউন্ডই শুরু করতে হবে। মানে কম্পাউন্ড, তারপর কমপ্লেক্স, তারপর সিম্পল। মানে সিম্পলটাই অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, মানে সরল বাক্য, কিন্তু এখানে তোমাকে এক্সট্রা ট্যালেন্ট এখানে খাটাতে হয়। এই জন্য বোঝার সুবিধার্থে আমি কম্পাউন্ডটাকে আগে সিলেক্ট করেছি এবং ইংলিশ ওয়ার্ল্ডে কম্পাউন্ড সম্পর্কে প্রথমে আলোচনা হয়েছে। এখানে বলাই আছে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতির জন্য আমাদের, একটা কথা এখানে এডুকেশন একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতির জন্য আমাদের সাইকোলজিক্যাল ওয়ে অফ এডুকেশন অনুসরণ করা উচিত। শিক্ষা এমন একটা জিনিস, যদি আপনি সেটাকে যদি বোঝা চাপিয়ে দেন বা যদি জটিলভাবে শেখাতে যান, তাহলে এতে কিন্তু ডিসইন্টারেস্ট তৈরি হয়। তাই আমাদের এমনভাবে এডুকেশনটা দেওয়া উচিত যাতে ইন্টারেস্ট থাকে। এই কথাটা এখানেই প্রকাশ পেয়েছে, আমি এটাই বলতে চাইছি। আমরা সহজে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই অধ্যায়ে প্রথমে কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব, এটাই মূল উদ্দেশ্য। তাহলে আমরা জেনে নেব এখন বাইন্ডার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, এবং ও আর, বাট কিন্তু, অর অথবা, নইলে নতুবা। এই অর, এলস আর আদারওয়াইজ এদের মধ্যে তেমন ডিফারেন্স নেই, আপনি প্রয়োগ করতে পারেন। যেমন ডু অর ডাই, একটা উদাহরণ দিই, স্টাডি ওয়েল আদারওয়াইজ ইউ উইল ফেল দ্য এক্সাম, অথবা স্টাডি ওয়েল অর ইউ উইল ফেল দ্য এক্সাম, কোনো পার্থক্য নেই। তাহলে অর মানে অথবা, নইলে নতুবা, এলস মানে অন্যথায়, নইলে নতুবা, আবার আদারওয়াইজ মানে তো তাই, নতুবা নইলে। এরপর আমরা জানবো সো দেয়ারফর, তাই সুতরাং অতএব, ইয়েট স্টিল তথাপি তবুও তখনও। দ্য লাস্ট ওয়ান ফর মানে কারণ। এখানে একটা প্রশ্ন, স্যার ফর মানে তো জন্য মানে হয়, হ্যাঁ প্রিপজিশনে ফর মানে জন্য হয়, কিন্তু যখন আপনি এটা কম্পাউন্ডে বাইন্ডার্স হিসাবে ব্যবহার করবেন তখন এটার মানে হবে কারণ। উদাহরণ একটা দিয়ে দিই, যেমন আই কান্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আই কান্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আই মিটিংয়ে যোগদান করতে পারবো না, ফর আই অ্যাম ফিজিক্যালি ইল, আমি শারীরিকভাবে অসুস্থ। তাহলে এখানে ফর মানে এর অর্থ প্রকাশ পেল কারণ। আশা করি বোঝানো গেছে। এরপর এই যে উদাহরণটা দেখানো আছে শেষের দিকে, যে কিভাবে আমরা যুক্ত করব তার বিষয়টা এখানে স্পষ্ট করা আছে। তো আমরা এভাবে খুব অনায়াসে আমরা দুটো বাক্যের মিডিলে বসে আমরা অসংখ্য কম্পাউন্ড তৈরি করতে পারি। তাহলে এই হলো কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আমি দেখাবো আপনাদের সামনে যে লিঙ্কার্স। এখানে বলা আছে কমপ্লেক্স, কম্পাউন্ড অলরেডি জানলাম, এবার আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্স। টোটালটা জানবো এবার কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটি প্রিন্সিপাল ক্লজের পর সাবঅর্ডিনেট ক্লজের যে কোনো একটি প্রকার বসিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। এই সাবঅর্ডিনেট ক্লজ নিম্নলিখিত লিঙ্কার্স নিয়ে যুক্ত হয়। তো এই যে লিঙ্কার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উপস্থাপিত, যে সিরিয়ালি আপনাকে মুখস্থ করতে হবে এবং এগুলো অ্যাপ্লাই করতে হবে। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ, সো লং অ্যাজ ততক্ষণ, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, সো ফার অ্যাজ যতদূর, সো দ্যাট যাতে, আফটার
পরে, বিফোর, আগে, এই দুটো কিন্তু প্রিপোজিশন অ্যাপ্লাই হয়, কিন্তু প্রিপোজিশন যখন অ্যাপ্লাই করবো তখন এটা নাউন হবে। কিন্তু এখানে কি লিঙ্কার যখন প্রয়োগ করবো তখন পরিপূর্ণ বাক্য লাগবে। পরিপূর্ণ বাক্য হলে তবে কিন্তু সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক যেমন একটু আগে আমি ফরের উদাহরণটা যেটা দিলাম আমি, আফটার মানে পরে, বিফোর মানে আগে, ইফ মানে যদি, দো অলদো, এটা দো উচ্চারণ হবে, এটা অলদো, যদিও যদিও, দ্যাট যে, বিকজ কারণ, এজ কারণ যেহেতু, আনলেস যদি না। আর একটা পেজে আছে এইটা, অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় যে এটা দেখুন যে এখানে ডাব্লিউএইচ গুলো বলা আছে। প্রশ্ন তো হচ্ছে ডাব্লিউএইচ লিঙ্কারে কিভাবে আসলো, যে ডাব্লিউএইচ গুলোই আপনার লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। আমরা অনেক ক্ষেত্রে বলি না যে আই নো হাউ ইউ উইল গো, আমি জানি কিভাবে তুমি যাবে। আই নো হোয়াই ইউ আর ক্রাইং, আই নো হোয়ার ইউ লিভ। এটা কিন্তু ডাব্লিউএইচ নয়, এখানে লাস্টে আপনার ফুল স্টপ প্রয়োগ হবে। ডাব্লিউএইচ তৈরি করার বিষয় হলো যে ডাব্লিউএইচ এর পরে হেল্পিং ভার্ব বসে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব বসে, এটা গঠন পদ্ধতি। কিন্তু লিঙ্কারের ক্ষেত্রে কি হবে, লিঙ্কার বসিয়ে দেওয়ার পরে আপনার পরিপূর্ণ একটা বাক্য লিখতে হবে, পার্থক্য এতটুকুই। তাহলে এখানে ডাব্লিউএইচ এ তার আগে জেনে নিই যে ডাব্লিউএইচ ছাড়া এই যে মানে দেওয়া আছে দেন মানে তারপর, তাহলে, টিল মানে যতক্ষণ, আর আনটিল মানে যতক্ষণ না। তাহলে এগুলো আপনি বাক্যের দুটো বাক্যের মিডিলে বসিয়ে দিবেন। এবার আপনাদের সামনে বলতে আছি ডাব্লিউএইচ, এদের কিন্তু অর্থগত পরিবর্তন ঘটবে। ডাব্লিউএইচ এর মানে এক, কিন্তু লিঙ্কার হিসেবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তার অর্থ হবে আলাদা, একটু আলাদা হবে, দেখে নিন। যেমন ডাব্লিউএইচ এর ক্ষেত্রে হু হুম হুজুজ মানে হয় কে বা কারা, কাদেরকে বা কাদের, কাদের কাদের। কিন্তু এখানে মানে দেখুন যে বা যারা, যাকে যাদেরকে, যাদের যার যাদের, যাদের যাদের, এখানে অর্থগত পরিবর্তন করছে। হোয়াট মানে যা, হুইচ মানে যেটি, ওয়েন মানে যখন, ওয়্যার মানে যেখানে, ওয়্যারাজ যেখানে, হোয়াই কেন, হাউ যেভাবে অথবা কিভাবে, দুটোই হবে। তো এই হলো বিষয় যে ডাব্লিউএইচ গুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন, ডাব্লিউএইচ গুলো অ্যাপ্লাই করার সময় আপনার পূর্ণভাবে এখানে লিঙ্কার্সে অ্যাপ্লাই করলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে বিবেচিত হবে। এই হলো কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়। উদাহরণ সহকারে একটা উদাহরণ, জাস্ট ওয়ান এক্সাম্পল গিভেন হিয়ার, প্লিজ লুক অ্যাট ইট। আই নো দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ, আমি জানি যে তুমি ইংরেজি বলতে পারো। এটা কিন্তু প্রথম অংশটা প্রিন্সিপাল ক্লজ, আর মিডিয়ে যেটা বসানো হয়েছে লিঙ্কার দ্যাট, আর তার পরবর্তী অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে লিঙ্কার ব্যতীত কখনো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। তাহলে আপনাকে অবশ্যই এই লিঙ্কার মুখস্থ করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে এইভাবে। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজের উপস্থিতিতে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এই সংক্রান্ত বিস্তারিত উদাহরণগুলো দেওয়া আছে এখানে, আর আমরা উদাহরণগুলো জানবো এখানে। অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ সুন অ্যাজ, সো ফার অ্যাজ, এভাবে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। স্টুডেন্ট যারা আছো, রানিং স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা আমার ভিডিওগুলো তোমরা যদি বাড়ি থেকে বসে দেখো, সিরিয়ালি দেখো, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিন্দু মাত্র ত্রুটি থাকবে না, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমরা অনায়াসে ইউ উইল গেট 100 আউট অফ 100। কারণ আমি নিজেও একজন টিউশন টিউটার, তারা পূর্ণ মার্কস পায়, তাদেরকে এমন করে গাইডটা করা হয়, তাদের কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না, অথচ তারা পূর্ণ মার্কস পায়। তার মূল কারণ হলো তারা সিস্টেম ফলো করে, আর সিস্টেম ফলো করলেই তুমি পরিপূর্ণ মার্কস পাবে। তাহলে সিস্টেমেটিক পড়াশোনা না করলে তোমার মেহনত বেশি হবে, তাহলে তোমার চোখের ক্ষতি বেশি হবে, ব্রেনে প্রেসার বেশি ক্রিয়েট হবে। এই জন্য সিস্টেমেটিক পড়াশোনা করলে তোমার জ্ঞান অ্যাচিভমেন্ট বেশি হবে, এবং তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তুমি হাই স্কোর করতে পারবে এবং র্যাঙ্কিংয়ে আসতে পারবে। এটাই আমার তোমাদের ক্ষেত্রে একটা বার্তা থাকলো। এরপরে আমি যেটা দেখাতে যাচ্ছি, লাস্ট যেটা কি আলোচনায় থাকবে কি সিম্পল সেন্টেন্স। এটা আমাদের
লাস্ট গ্রামারের অংশ সিম্পল সেন্টেন্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। সিম্পল সেন্টেন্স এটা যদিও নামে সিম্পল সেন্টেন্স, কিন্তু এখানে একটু এক্সট্রা ট্যালেন্ট খাটাতে হয়। যে অনেক ক্ষেত্রে আমি যখন পড়াই, ছেলেমেয়েদের টিউশন পড়াই, তখন তারা এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল করে। তার মূল কারণ, ভুল করার মূল মানে ভুলটা হয় একটা কারণে, যে প্রিপজিশন সম্পর্কে ধারণা থাকে না, আর অ্যাডভার্ব আর নন ফাইনাইট। তাহলে যখন আমি এই তিনটে বিষয় প্রথমে বলেছি কি যে এটা হলো ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আর প্রিপজিশন, তিনটে কথা বলা হয়েছে এখানে। কি বলেছে? নন ফাইনাইট ভার্ব, প্রিপজিশন আর অ্যাডভার্ব, এই তিনটে সম্পর্কে পূর্ণ অবগতি থাকলে অনায়াসে তুমি সিম্পল সেন্টেন্স। তাহলে তিনটে সম্পর্কে তো আমাকে জানতে হবে, প্রথমে জানতে হবে, তারপর আমরা বুঝতে পারবি। তো এখানে কি বলা হয়েছে যে সিম্পল সেন্টেন্সে একটি কমপ্লেক্স সেন্টেন্স, এটা অলরেডি বলা হয়েছে। এরপর এগুলি থাকতে পারে কোনো পড়ুয়ার ভাষাগত বিবৃতিতে, এটা কিন্তু খুব পয়েন্ট শুড বি নোটেড, যে কোনো পড়ুয়ার ভাষাগত বিবৃতিতে সিম্পল সেন্টেন্সের ভূমিকা অতুলনীয়। আমি বলেছিলাম যে উন্নত স্পিকার হওয়ার জন্য এবং উন্নত রাইটিং স্কিলের জন্য কোনো যদি পড়ুয়া অনলি সিম্পল বা সিঙ্গেল সেন্টেন্স অ্যাপ্লাই করে, তাহলে তার কোনো অসুবিধাই হয় না। আমরা জয়নিং সমৃদ্ধ বাক্য বলি না কমিউনিকেশনের সময়, কারণ জয়নিং সমৃদ্ধ বাক্য বললে শ্রোতাদের বুঝতে অসুবিধা হয়। পরীক্ষায় রাইটিং এর ক্ষেত্রেও তাই, যত তুমি সিম্পল সেন্টেন্সে বাক্যগুলো অ্যাপ্লাই করবে ছোট ছোট বাক্যে, এতে যিনি খাতা দেখবেন তার পড়তে সুবিধা, বুঝতে সুবিধা, এবং তুমি নাম্বার ভালো ক্যারি করতে পারবে। এই জন্য সিম্পল সেন্টেন্সে বাক্য লেখার চেষ্টা করবে। কোনো কোনো ক্ষেত্রে জয়নিং রেটেড বাক্য হতে পারে, কিন্তু সিম্পল সেন্টেন্সে অ্যাপ্লাই করলে বুঝতে সুবিধা হয়, স্যারেরও সুবিধা হবে, এবং তোমার নিজস্ব লেখার ক্ষেত্রে নিজস্ব অ্যাচিভমেন্টও ভালো হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, আমি এটা বললাম। কিন্তু যেহেতু জবের জন্য, চাকরির জন্য আমাকে এগুলো পরিপূর্ণ জানতে হবে, কিন্তু জবের জন্য তোমার ডিপ থেকে কোশ্চেন করা হবে। তো এই হলো, এখানে উদাহরণ দেওয়া আছে যে গোয়িং টু কলকাতা আই শ্যাল কমপ্লিট দ্য চিফ মিনিস্টার, কলকাতা গিয়ে আমি চিফে দেখা করব, এখানে এটা কি নন ফাইনাইট ভার্ব। আফটার ফিনিশিং দ্য ক্লাস দ্য টিচার জয়েন দ্য মিটিং, ক্লাস শেষ করার পর শিক্ষক মিটিংয়ে যোগদান করলেন, এখানে প্রিপারেশন অ্যাপ্লাই করা হয়েছে। আনফর্চুনেটলি হি ফেল দ্য এক্সাম, দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় ব্যর্থ, এখানে কি প্রয়োগ করা আছে? অ্যাডভার্ব। তো এই হলো বিস্তারিত। নন ফাইনাইটটা কি? নন ফাইনাইট এখানে বলতে বোঝানো হয়েছে যে আই রিড, আমি পড়ি, উই লার্ন, আমরা শিখি। তাহলে এটা একটা পরিপূর্ণ বাক্য, এই অর্থ প্রকাশ হয়েছে। কিন্তু যদি আমি বলি যে আই টু রিড, আমি পড়তে, উই টু লার্ন, আমরা শিখতে, তাহলে কিন্তু এটা অর্থ প্রকাশ করতে পারলো না। তাই এটাতে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? নন ফাইনাইট ভার্ব। ফাইনাইটের বাংলা অর্থ হয় সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট মানে কি হয়? অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এই হলো বিষয়। এই অসমাপিক ক্রিয়ার আবার এভাবে ভাগটা দেখানো আছে। আমি যেটা বলছিলাম যে ডু টু ডু, ডুইং হ্যাভিং ডান, ডুইং ডান টু ডু, ডুইং টু ডু ডুয়ার, এটাকে মনে রাখতে হবে। এই সম্পর্কে আমি হালকা বলে দিই বিষয়টা, যে তে মানে হবে, তে দিয়ে মানে হবে, যে আমি অন্য ভার্ব দিয়ে অ্যাপ্লাই করি, যদি প্লে অ্যাপ্লাই করি, প্লে, আমি এখানে অন্য ভার্ব দিয়ে অ্যাপ্লাই করছি। এখানে দেখো সবাই, এখানে প্লে দিয়ে অ্যাপ্লাই করছি আমি। এটা প্লে, টু প্লে, প্লেইং, হ্যাভিং প্লেড, প্লেইং, প্লেড, টু প্লে, প্লেইং, টু প্লে, প্লেয়ার, এভাবে এটা অ্যাপ্লাই করা। এটার মানে বোঝায় কিভাবে বলে দিই। এই যে টু ডু মানে টু প্লে, টু প্লে, টু প্লে, তিন জায়গাতে আছে না? এর মানে হবে তে, মানে ইবার জন্য মানে হয় খেলতে, খেলার জন্য, আর খেলা, এই মানেটা হয় বাংলা অর্থ। এর মানেটাও তাই খেলতে। আর যখন ডুইং বলবো মানে প্লেইং, এখানেও প্লেইং আছে, প্লেইং, প্লেইং, তখন তার মানে হবে, এটা মনে হবে খেলতে, খেলে, আর খেলা। যেমন সুইমিং ইজ মাই গুড এক্সারসাইজ, আই লাইক রিডিং, আমি পড়া পছন্দ করি। এইভাবে আমরা মিনিং বুঝতে পারবো। আর ডান মানে পাস্ট পার্টিসিপাল, হ্যাভ মানে পারফেক্ট পার্টিসিপাল। এই নন ফাইট সম্পর্কতে জব রিলেটেড অনেক গভীর প্রশ্ন হয়।
এই সংক্রান্ত বিশেষ করে এই নন ফাইনাইটের যে 10টা ফিগার আছে এই সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে দেব বিস্তারিত, যেটা সিম্পল সেন্টেন্সের পূর্ণ আইডিয়া। আজকে যেটা বললাম এটাই পূর্ণ আইডিয়া, কিন্তু এই নন ফাইন সম্পর্কে জবের ক্ষেত্রে গভীর প্রশ্ন আসে। হ্যাঁ, বিশেষ করে WBCS এবং ইউপিএসসিতে এখান থেকে প্রশ্ন দেন। বিসিএস এর কোচিং করায়, যেহেতু বিসিএস এর এখানে টিচিং থাকে আমাদের, তো অনেক প্রশ্ন দেখতে পাই বিসিএস এ, তো সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন দেওয়া থাকে। তো অনেক প্রশ্ন যেহেতু এই নন ফাইট থেকে থাকে, এই বিস্তারিত বলবো। আর আরেকটা বিষয় মনে করে দিই তোমাদের, বিশেষ করে আমি যেহেতু দিশা কেরিয়ার একাডেমিকে স্পোকেন ইংলিশের কোর্স করে থাকি, এখানে বাচ্চাদের জন্য এবং এডুকেটেড মানে সিনিয়রদের জন্য ডিফারেন্ট ব্যাচ রয়েছে। তাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ইজিএস মেথডে, যারা মানে হু আর উইলিং টু টেক কোচিং স্পেশালি ফর বিসিএস এক্সাম or other miscellaneous job or any kind of government job. So you may contact the given number. Disha already given number, but if you want to contact me, so you may contact 9339256646. আমি বিসিএস এর কোচিং বা বিভিন্ন জবে যে কোচিং সেটা দিশা কেরিয়ার একাডেমি বহরমপুর থেকে প্রোভাইড করি। স্পেশালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পূর্ণ জব রিলেটেড মানে ক্লাস আমি প্রোভাইড করে থাকি। তোমরা দিশা কেরিয়ার একাডেমি থেকে কোচিং নিতে পারো, তোমাদের জবের জন্য ইংলিশের কোনো ডাউট থাকবে না। তো এটাই, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল দ্য এডুকেটেড অ্যান্ড রানিং স্টুডেন্টস। ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক ইন দ্য গভর্নমেন্ট জব, ইফ ইউ ওয়ান্ট টু পাস ইন দ্য এক্সাম, সো প্লিজ contact Disha Career Academy. And if you want to directly contact me, so you will contact this number. I am saying again 9339256646. So সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যেটা জয়েনিং সম্পর্কে বিস্তারিত বললাম, যদি লং ভিডিও হলো, লং ভিডিও না করলে এটা সম্ভব হতো না। জয়েনিং সম্পর্কে কোনো ডাউট আর থাকলো না। আমি শুধু আপনার জাস্ট মনে করে দিলাম যে নন ফাইনাইটটা সিম্পল একটা পার্ট, এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও করবো এটাই বললাম। কিন্তু জয়েনিং সম্পর্কে আমি বিন্দুমাত্র কোনো আমি ডাউট রাখলাম না। এটা সম্পর্কে এই ভিডিওটা ক্লিয়ারলি জানলাম যে জয়েনিং ব্যাপারে আপনার পূর্ণ আইডিয়া পেয়ে যাবে। কিন্তু এই সংক্রান্ত একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিব, তাহলে আপনাদের জবের জন্য কোনো ডাউট থাকবে না। প্রশ্নগুলো এই সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে তাহলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আলটিমেটলি একটা কথা মনে করিয়ে দিই, যেহেতু এখানে প্রশিক্ষণ দিই আমি স্পোকেন ইংলিশের, যারা IELTS এর যারা প্রশিক্ষণ করতে যাও আর যে ইন্টারন্যাশনাল ইংলিশ কোর্সের, সে প্রশিক্ষণটা আমরা এখান থেকে দিই। যদিও IELTS এর অ্যাডমিশনটা সেটা অনলাইনে হয়, কিন্তু তার প্রশিক্ষণ টোটালি আমাদের নেইবারিং কান্ট্রি বাংলাদেশে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, IELTS এর সেই প্রশিক্ষণটা আমরা বহরমপুর থেকে প্রোভাইড করে থাকি। সো আর্নেস্ট রিকোয়েস্ট টু অল দ্য রানিং স্টুডেন্টস, প্লিজ focus on your career and wish to achieve skill to be successful and established.